স্নেহের ছাত্ররা, শুভ সকাল সবাইকে জানাচ্ছি। এবং অনেক, অনেক শুভকামনা তোমাদের জন্য। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যথেষ্ট সতর্কভাবে থাকার চেষ্টা করবে যেহেতু পরিস্থিতিটা খুব একটা অনুকূল নয়। তো নিজেদেরও যত্ন নিবে, পরিবারের যত্ন নিবে। তা আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আম গতিবিদ্যা অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার গতিবিদ্যা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম এবং গত ক্লাস পর্যন্ত তোমাদের সঙ্গে যে গতির বিভিন্ন সমীকরণগুলো রয়েছে সেগুলোর প্রতিপাদন নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে কিছু ছোটোখাটো প্রশ্ন যা হতে পারে বলেছিলাম যে কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই ক্লাসের আলোচনা করব লেখচিত্র নিয়ে। গতিবিদ্যা যেহেতু এখানে বিভিন্ন ধরনের লেখচিত্রগুলো আসে, বিশেষ করে আসে এমসিকিউ অংশের প্রিপারেশানে এই লেখচিত্রগুলো আসে বিভিন্ন সময়। বোর্ড কোয়েশ্চেনগুলো যদি ফলো করে থাকো দেখে থাকবে যে লেখচিত্র রিলেটেড প্রশ্ন থাকে। তো আজকের ক্লাসের শেষে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু নেক্সট ইনহাউস কুইজ যেটা চলছে তোমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে। নেক্সট কুইজটা ফিজিক্সের উপরে, অর্থাৎ ফিজিক্স কুইজটাই হবে নেক্সট এক্সাম। তো সেজন্য সেই বিষয় নিয়েও কিছুটা আলোচনা থাকবে শেষের দিকে, ক্লাসের শেষের দিকে। তো আমরা আমাদের টপিকে চলে যাই। আজকের ক্লাস যেটা বলছিলাম লেখচিত্র আমরা দেখব। যেটা লেখচিত্রের মধ্যে মূলত যেই দুইটা লেখচিত্র আমাদেরকে দেখতে হবে বা ফলো করতে হবে প্রয়োজনীয়, সেটা হচ্ছে দূরত্ব সময় অর্থাৎ দূরত্ব বনাম সময়, দ্যাট মিন্স এস ভার্সেস টি। আরেকটা হচ্ছে বেগ বনাম সময় অর্থাৎ ভি ভার্সেস টি। এস ভার্সেস টি অর্থাৎ এস বাই টি তোমরা জানো দূরত্ব সময় লেখচিত্র যদি বলি এস ভার্সেস টি মানে সেটা ডিনোট করবে বেগ ভিকে, আর যদি বেগ বনাম সময় বা ভি ভার্সেস টি সেটা বলি সেটা ডিনোট করবে ত্বরণকে, ত্বরণ একে। তো এই ক্ষেত্রে তোমরা কিছু সংজ্ঞা পড়েছো এই চ্যাপ্টারের শুরুর দিকে যে বেগের ক্ষেত্রে সমবেগ, অসমবেগ, ত্বরণের ক্ষেত্রে সমত্বরণ, অসমত্বরণ। তো সেই কনসেপ্টগুলোর ভিত্তিতে আমরা লেখচিত্রগুলো দেখব। তো প্রথমে আমরা প্রথম যেই গ্রাফটা অর্থাৎ দূরত্ব বনাম সময়, আমি সংক্ষেপে লিখছি দূরত্ব বনাম সময়, সেই গ্রাফ দেখব এবং সেটা যদি সমবেগের ক্ষেত্রে মুখস্থ করার প্রয়োজন নাই, গ্রাফগুলো যদি একবার বোঝার চেষ্টা করো সহজেই বুঝতে পারবে এবং গ্রাফ রিলেটেড সমস্যাগুলোর আশা করি সমাধানও করতে পারবে। তো সমবেগের ক্ষেত্রে যেটা আমরা যে ইকুয়েশন পড়েছি নিশ্চয়ই খেয়াল আছে, সমবেগের ইকুয়েশনটা কি ছিল? এস ইকুয়ালস ভিটি। সমবেগ কথাটা মানে বোঝাচ্ছে এখানে বেগ সমান, তার মানে বেগটা আমরা ধরে নিতে পারি কনস্ট্যান্ট। দ্যাট মিন্স ইকুয়াল সাইন আছে, তারপর একটা যদি কনস্ট্যান্ট থাকে আমরা এটাকে প্রপোর্শনাল হিসেবে লিখতে পারি অ্যাজ ইজ প্রপোর্শনাল টু টি। আর প্রপোর্শনাল মানে সমানুপাতিক বোঝায়। এই কথাটার মানে কি, টি যেরকমভাবে বাড়বে এসও সেরকমভাবে বাড়বে। ধরো কোনো একটা অবজেক্ট যাত্রা শুরু করলো, সময় কাউন্ট করা শুরু হলো, একবারে সময় যখন 0 তখন দূরত্ব 0, সময় ধরো 1 সেকেন্ড হলো, দূরত্ব 1 মিটার অতিক্রম করলো, সময় 2 সেকেন্ড হলো, দূরত্ব 2 মিটার অতিক্রম করলো। এভাবে সময় যেভাবে বাড়ে বেগ দূরত্বটাও সেভাবে যদি বাড়ে, এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা বলবো সমবেগ। অর্থাৎ এর সমবেগ কথাটা বলার মানে এই নয় যে সব ক্ষেত্রে বেগটা সেম থাকবে, অর্থাৎ বেগের মানটা সবসময় সেম থাকবে। বেগের মান সমহারে বৃদ্ধি পাওয়া বা সময়ের সাথে একইভাবে বৃদ্ধি পাওয়াটাও কিন্তু সমবেগ বলা হতে পারে। আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন এখান থেকে যদি আমি বেগ নির্ণয় করতে চাই এই চার্টটার এই ছকের এই অংশের জন্য, বেগটা কি দাঁড়াবে দূরত্ব বাই সময়, দ্যাট মিন্স 1 মিটার পার সেকেন্ড। আবার এই ক্ষেত্রে যে যদি পরের যে মানগুলো আছে সেটার জন্য নির্ণয় করতে চাই, বেগ দাঁড়াবে 1 মিটার পার সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রে বেগের পরিবর্তনটা সেম থাকছে বলে এটাকে বলছি সমবেগ।
ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে প্রপোর্শনেট সাইন যদি হয়, অর্থাৎ অ্যাস প্রপোর্শনাল টি সরাসরি সমানুপাতিক কোনো ইকুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে গ্রাফটা হয় মূলত মূলবিন্দুগামী, অর্থাৎ একেবারে মূলবিন্দু সেখান থেকে শুরু হয় এবং মূলবিন্দুগামী একটা সোজা সরল রেখা হয়। এটা কিন্তু কোনো বক্ররেখা হবে না, একটা সোজা সরল রেখা হবে, যার এক্স অ্যাক্সিস বরাবর, যেহেতু আমরা বলছি এস বনাম টি, এস ভার্সেস টি, অর্থাৎ টি এর সাপেক্ষে এস এর পরিবর্তন, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে টি আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে এস। ঠিক আছে? গত ক্লাসে তোমাদের ঢাল সম্পর্কে একটা কথা বলেছিলাম, যে ঢাল হলো ট্যানজেন্ট ভ্যালুটা, অর্থাৎ ট্যানের ভ্যালু বের করা মানে কি, লম্ব বাই ভূমি। তো এই যে গ্রাফটা আঁকলাম আমি দূরত্ব বাই সময়ের, এখানকার ঢাল যদি নির্ণয় করতে চাই, লম্ব বরাবর একটা মান, ভূমি বরাবর একটা মান, এটা হচ্ছে লম্ব বরাবর মান, যে কোনো মান তুমি গ্রাফ থেকে কনসিডার করতে পারো। আর একটা ভূমি বরাবর মান যদি আমরা নিই, ভূমি বরাবর মানটা কার পাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর, যেহেতু তার মানে সময়ের মান পাবো। আর লম্ব বরাবর যদি মান নিতে চাই, সেটা আমরা কার মান পাবো, এস এর মান, এস বাই টি। দ্যাট মিনস এটা আলটিমেটলি কি প্রকাশ করবে, ভি বা বেগ। তার মানে দূরত্ব বনাম সময় লেখচিত্র বা এই লেখচিত্রের ঢাল আমাদেরকে কি রিপ্রেজেন্ট করবে, বেগকে। এবং এটা কোন বেগের কথা বলছি, সমবেগের কথা বলছি। আরেকটা বিষয় এখানে খেয়াল করার আছে, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিয়েছি গ্রাফ অনুযায়ী আদিবেগ শূন্য, কারণ মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে মানে সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এবং এক্ষেত্রে ধরে নিলাম যে তার আদিবেগ ইউ সমান 0। এটা হচ্ছে প্রথম গ্রাফ সমবেগের জন্য। এখন ধরো ইউ সমান 0 না হয়ে যদি ইউ সমান কোনো একটা মান থাকে, ধরো 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড ইত্যাদি বেগে সে যাত্রা শুরু করে। তো শুরুতেই যদি সে একটা যাত্রা বেগ নিয়ে যাত্রা শুরু করে, তার মানে শুরুতে তার দূরত্বটা একেবারে শূন্য থেকে শুরু হবে না, কিছুটা উপরের দিক থেকে গ্রাফটা আসবে, সেই স্ট্রেট লাইনই হবে, কিন্তু কিছুটা উপরের দিক থেকে হবে। এক্স অ্যাক্সিস বরাবর হবে টি, ওয়াই অ্যাক্সিস বরাবর হবে এস। আর এই যে এতটুকু অংশ সে পরে যাত্রা শুরু করলো, এটা তার আদিবেগের জন্য আসবে, একটা নির্দিষ্ট আদিবেগে। এখানে বলছিলাম মূলবিন্দু থেকে যাত্রা শুরু করলো মানে আদিবেগ নাই, আদিবেগ হচ্ছে 0, কিন্তু আদিবেগের যদি একটা মান থাকে, এই গ্রাফটা কিছুটা উপরের দিক থেকে আসবে এবং সেটাও সমবেগের গ্রাফই হবে। কিন্তু এটা কি হচ্ছে, আদিবেগের ক্ষেত্রে যদি একটা আদিবেগের নির্দিষ্ট মান থাকে, সেক্ষেত্রে সমবেগের গ্রাফটা কেমন হবে। কিংবা প্রশ্ন কিন্তু ইকুয়েশন বেসড আসে, তোমাকে যে বলা হলো এস ইকুয়ালস ভিটি, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস ভিটি, এই সমীকরণটার লেখচিত্র আঁকো। তাহলে আমরা কোন গ্রাফটা আঁকবো, আমরা আঁকবো প্রথম গ্রাফটা, কারণ ভি কনস্ট্যান্ট ধরছি এবং সমবেগের ক্ষেত্রে বলছি, সেহেতু প্রথম গ্রাফটা আমরা কনসিডার করব। ঠিক আছে? তো তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা যেটা বললাম, যে দুইটা গ্রাফ পেলাম। আরও একটা গ্রাফ হয় সমবেগের ক্ষেত্রে, এটা হচ্ছে খ নাম্বার দেখালাম, যেটা ধরো বেগের মান যেই মান শুরু হলো, সেই মান নিয়েই সে পুরো রাস্তাটা চলতে থাকলো, সেই বেগের মানের কোনো চেঞ্জ হলো না। সেই ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্রটা কীরকম হবে, অর্থাৎ সমবেগের জন্য থার্ড যে লেখচিত্রটা হবে এরকম। তো ধরো বেগের মান একটা নির্দিষ্ট, এখানে আমি ধরলাম 5 মিটার পার সেকেন্ড, এই 5 মিটার পার সেকেন্ড মান নিয়েই সে পুরো পথটা চলতে লাগলো, বেগের মান বাড়লো না কোনো রকম, একই রকম মান নিয়ে চলতে লাগলো। তাহলে এইটাও সমবেগেরই গ্রাফ, কিন্তু এই ক্ষেত্রে বেগের মান হচ্ছে একটা ফিক্সড রাশি। এখন তোমাদের কনফিউশন হতে পারে কিছুটা, যে বললাম দূরত্ব সময় লেখচিত্রের গ্রাফ তো রিপ্রেজেন্ট করে বেগকে, কারণ দূরত্ব বাই সময় লিখলে সেটা হয় বেগ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তো আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই ক্ষেত্রে বেগ হবে, বেগের মান যেহেতু ফিক্সড একটা রাশি, ভ্যারি করছে না, তাহলে এখন ভি বাই টি লেখচিত্র তো আর বেগকে রিপ্রেজেন্ট করবে না। একটা কথা মনে রাখবে, এই যে এস সমানুপাতিক টি, এই লেখচিত্রটা সবসময় হবে একটা স্ট্রেট লাইন, এবং হয়তো সেটা মূলবিন্দুগামী হবে, অথবা সেটা যদি আদিবেগ থাকে কিছুটা উপর থেকে হবে। কিন্তু যেটা থার্ড লেখচিত্র আঁকলাম,
সেক্ষেত্রে কিন্তু সমবেগের একটা ফিক্সড মান থাকছে, যেহেতু মান ভ্যারি করছে না, এখানে ভ্যারিয়েবল নাই। এখানে ভ্যারিয়েবল দুইটা ছিল, এস আর টি, এখানেও ভ্যারিয়েবল দুইটা ছিল, এস বনাম টি, বাট এখানে একটা নির্দিষ্ট মানে সেই মানটা ফিক্স থাকছে বলেই থার্ড গ্রাফটা এরকম হচ্ছে। সমবেগের 3 নাম্বার গ্রাফ হচ্ছে এটা, যেখানে বেগের একটা নির্দিষ্ট মান নিয়েই চলতে থাকবে, সেই মানটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে মোট যে কতটুকু পথ অতিক্রম করলো বা এই ক্ষেত্রে মোট কতটুকু এই দূরত্ব সে অতিক্রম করলো সেটা আমরা নির্ণয় করতে পারি। ওই এতটুকু ক্ষেত্রের যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি, সেটা হিসেব করে আমরা দূরত্বটা এখানে ক্যালকুলেট করতে পারবো। তো এইগুলো গেল 3টা গ্রাফ বলছি সমবেগের ক্ষেত্রে। এখন যদি বেগ সমবেগ না হয়ে ধরলাম অসমবেগের ক্ষেত্রে বের করতে যাচ্ছি গ্রাফগুলো, সমবেগ নয়, এখন বলছি অসমবেগের ক্ষেত্রে সেই দূরত্ব বাই সময় তার গ্রাফটাই নির্ণয় করব অসমবেগের ক্ষেত্রে। সমবেগের গ্রাফগুলো যদি বুঝে থাকো তাহলে অসমবেগের গ্রাফগুলো আশা করি বুঝতে পারবে। সেই গ্রাফ তো হবে দূরত্ব বাই সময়, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর হবে সময় আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে দূরত্ব। দেখো সমবেগের ক্ষেত্রে যদি আদিবেগ শূন্য হয় তাহলে আমরা কি দেখলাম, যে মূলবিন্দু থেকে একই হারে বেগের মানটা বাড়তে থাকে, সেটা সমবেগ বোঝাচ্ছে। আর অসমবেগ মানে কি, অসমবেগ তো তোমরা পড়েছো, বেগের মান সবসময় একই থাকবে না। তাহলে বেগের মান একই না থাকা মানে কখনো খুব দ্রুত বাড়ছে, কখনো খুব অল্প বাড়ছে, অর্থাৎ এটা একটা স্ট্রেইট লাইন না হয়ে কার্ভ লাইন হবে। আগের যেটা একটা স্ট্রেইট লাইন ছিল এটা হয়ে যাবে কার্ভড একটা লাইন, কারণ এক্ষেত্রে বেগটা সমান থাকছে না, সম থাকছে না, কখনো বেশি বাড়ছে কখনো অল্প বাড়ছে, এজন্য এটা একটা কার্ভ লাইন হবে। ঠিক আছে, একইভাবে এই গ্রাফ থেকে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, এখন তো এটা কোনো স্ট্রেইট লাইন না, তাহলে ঢাল নির্ণয় করতে হলে আমরা এখন যে কোনো একটা বিন্দু কনসিডার করে করব, যে এই বিন্দুটার বরাবর ওয়াই এক্সিসের মান কত, এই বিন্দুটা বরাবর এক্স এক্সিসের মান কত। ওয়াই এক্সিস বরাবর মানটা পাবো এস এর, আর এক্স এক্সিস বরাবর মানটা পাবো টি এর। আলটিমেটলি এই লেখচিত্রের ঢালটাও কাকে রিপ্রেজেন্ট করবে, বেগ ভিকে রিপ্রেজেন্ট করবে। কথাগুলো খুব ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করবে, চিত্রের সাথে মিলিয়ে বুঝতে পারলে গ্রাফগুলো ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সমবেগ মানে ভি আর টি আর এস এর পরিবর্তনটা কনস্ট্যান্ট হারে হয়, সমানুপাতে হয়, সেজন্য সেটা একটা স্ট্রেট লাইন হয়। অসমবেগ মানে এই এস টি আর এস এর পরিবর্তনটা সমান হারে হয় না, একই হারে হয় না বলে এটা স্ট্রেট লাইন না হয়ে একটা কার্ভড লাইন হলো। আর যদি এটা অসমবেগে বেগ হলো কিন্তু বেগের মান বাড়তে থাকছে, দেখো গ্রাফ খেয়াল করলে বুঝবে বেগের মান বাড়তে থাকছে। কিন্তু অসমবেগের ক্ষেত্রে যদি এমন হয় যে বেগের মান আস্তে আস্তে কমছে, সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে, বেগের মান বাড়ার জন্য যদি চিত্রটা এরকম হয়, বেগের মান কমার জন্য সেটা কি হবে, উল্টা হবে। বাড়ার জন্য যে এরকম গ্রাফটা পেলাম, আমরা কমার জন্য জাস্ট তার উল্টা গ্রাফটা পাবো, অর্থাৎ বেগের মান আস্তে 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 কমতির দিকে যাবে। ঠিক আছে, বাড়লো, বাড়তে বাড়তে আবার যদি কমতে থাকে সেটাকে বলবো অসমবেগে বেগের মান হ্রাস পাওয়া। এখন যেটা বলছিলাম, এখানে সমবেগের ক্ষেত্রে মূলবিন্দু থেকে শুরু হলে গ্রাফটা এরকম হয়, কিন্তু যদি একটা আদিবেগ নিয়ে শুরু হয় তাহলে গ্রাফটা এরকম হবে। অসমবেগের ক্ষেত্রেও মূলবিন্দু থেকে যদি, অর্থাৎ আদিবেগ শূন্য হয়, সেই কন্ডিশনে গ্রাফটা এরকম হয়, কিন্তু যদি একটা আদিবেগ থাকে তাহলে গ্রাফটা কীরকম দাঁড়াবে, তাহলে সেই একটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করবে, যেহেতু গ্রাফটা এরকম আসবে। এই গ্রাফটাই জাস্ট এখানে একটা আদিবেগ থাকবে, যেহেতু সে যাত্রাটা শুরু করছে কোথার থেকে, মূল বিন্দু থেকে না করে কিছুটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, সেজন্য গ্রাফটা কিছুটা উপর থেকে হবে। সমবেগের ক্ষেত্রে আরেকটা জিনিস স্কিপ করে গেছি আমি, এটা হলো এই গ্রাফ বলো এই গ্রাফ বলো, এই দুটি গ্রাফই হচ্ছে কিন্তু বেগের মান আস্তে আস্তে বাড়ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সমবেগের ক্ষেত্রে যদি বেগের মান বৃদ্ধি না পেয়ে কখনো হ্রাস পায়, সেক্ষেত্রে গ্রাফটা কীরকম দাঁড়াবে। 3টা গ্রাফ তো দেখেছিলাম, ক খ গ, আরেকটা গ্রাফ ছোট করে আমি আঁকছি। ঘ, এখানে যে বেগের মান যদি
হ্রাস পায়, বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। বৃদ্ধি পেল মানে আস্তে 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 সময়ও বাড়ছে, দূরত্বও বাড়ছে, অর্থাৎ বেগ বাড়ছে। আর বেগের মান হ্রাস পাওয়া মানে কি, সময় যত বাড়বে দূরত্ব আস্তে আস্তে কমে যাবে, জাস্ট উল্টা হবে গ্রাফটা। ঠিক আছে, এটাও সেই ভিকেই রিপ্রেজেন্ট করবে, কিন্তু যেহেতু বেগের মান বলছি হ্রাস পাচ্ছে, সেহেতু এই গ্রাফটা এরকম হবে। ঘ নাম্বার যদি এটাকে ডিনোট করি, 4টা গ্রাফ আমরা পাচ্ছি। কার ক্ষেত্রে? সমবেগে যে বস্তুর দূরত্ব বাই সময় লেখচিত্র যদি ড্র করতে চাই, 4টা আমরা পাচ্ছি, যে গ্রাফ পাচ্ছি আর কি। প্রথমটা আমি আবার একটু রিপিট করছি, প্রথমটা পাচ্ছি হচ্ছে সমবেগে দূরত্ব বাই সময় লেখচিত্র, এবং সেটা মূলবিন্দু থেকে হবে। দ্বিতীয়টা বললাম একটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। তৃতীয়টা বললাম বেগের মান একটা ফিক্সড ভ্যালুতেই থাকছে সবসময়, কোনো চেঞ্জ হচ্ছে না। চতুর্থটা বললাম সমবেগের ক্ষেত্রে সময়ের সাথে সাথে বেগের মান হ্রাস পাচ্ছে, যদি হ্রাস পায় সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় এরকম, লেখচিত্রটা দ্বারা এরকম। আর যদি অসমবেগের ক্ষেত্রে বেগের মান আস্তে আস্তে বাড়ে, একটা কার্ভড গ্রাফ পাবো যদি মূল বিন্দু থেকে সেটি যাত্রা শুরু করে, কিংবা যদি বেগের মান আস্তে আস্তে হ্রাস পায়, সেটা আস্তে আস্তে উল্টা দিকে যাবে, অর্থাৎ বেড়ে কমতে থাকবে। আর যদি ধরলাম যে মূল বিন্দু থেকে অর্থাৎ আদিবেগ শূন্য অবস্থা থেকে না হয়ে একটা আদিবেগ নিয়ে বস্তুটা যাত্রা শুরু করছে, সেক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। আর এখানে যেটা ছিল আদিবেগ শূন্য ধরেছিলাম আমরা। তো বেগের ক্ষেত্রে মোটামুটি এই কয়েক রকম গ্রাফ আছে, দূরত্ব বাই সময় অর্থাৎ সমবেগ এবং অসমবেগের জন্য গ্রাফগুলো আমরা যদি একটু বুঝে প্র্যাকটিস করি, আশা করি বুঝতে পারবো। গ্রাফগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা চলে যাব বেগ বনাম সময় লেখচিত্রে, সেই গ্রাফগুলো একটু দেখব। এরপরে যে লেখচিত্রটা আমরা দেখব সেটা হচ্ছে বেগ বনাম সময়, অর্থাৎ ভি ভার্সাস টি, যেটা বলছিলাম ভি বাই টি। তো বেগ বনাম সময় লেখচিত্র কাকে নির্দেশ করবে একটু আগে বললাম, ত্বরণ। আমরা একটু গ্রাফ থেকে দেখি সেই বেগ বনাম সময় লেখচিত্র আসলেই ত্বরণকে ডিনোট করে কিনা। এই যেরকম আমরা দূরত্ব বাই সময় লেখচিত্র দেখেছিলাম সমবেগ বা অসমবেগের জন্য, সেরকম এখন দেখব, প্রথমত দেখব সমত্বরণ। যেহেতু বেগ বনাম সময় লেখচিত্র ত্বরণকে নির্দেশ করে, প্রথমে দেখব আমরা সমত্বরণের জন্য। তো এক্ষেত্রে ইকুয়েশন তোমাদের নিশ্চয় মনে আছে, বেগের সঙ্গে ত্বরণ আর সময়ের সম্পর্ক সূচক ইকুয়েশনটি সমত্বরণে যে বেগ, শেষ বেগ আর সময়ের মধ্যে সম্পর্ক, এই ইকুয়েশনটা কোথা থেকে আসলে? এই ইকুয়েশনটা মূলত আসছে ভি সমান ইউ প্লাস এ টি। যদি ধরি যে আদিবেগ ইউ সমান 0, দ্যাট মিন্স দাঁড়ায় ভি সমান এ টি। এবং যেহেতু এখানে বলছি সমত্বরণ, তার মানে এর মানটা সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে সমান সাইন, এবং তার পরে একটা কনস্ট্যান্টের পরিবর্তে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। একটু আগে দূরত্ব বনাম সময় লেখচিত্র অর্থাৎ বেগের সমবেগের লেখচিত্র আঁকার সময় বলেছিলাম যে সরাসরি সমানুপাতিক কোনো ইকুয়েশন যদি হয়, তার মানে গ্রাফটা মূল বিন্দুগামী হবে। এখানে দেখতে পাচ্ছি ভি টি সরাসরি প্রপোর্শনাল, অর্থাৎ ভি যেভাবে টি যেভাবে বাড়বে তার সঙ্গে অধীন যে মানটা, স্বাধীন চলক এখানে কে? টি। স্বাধীন বলতে কি, আমরা সবসময় এক্স এক্সিস বরাবর যে মানটা থাকে তাকে বলা হয় স্বাধীন চলক, কারণ এর মানের পরিবর্তনের প্রেক্ষিতে ওয়াই এক্সিস বরাবর যে মানটা থাকে তার মান পরিবর্তিত হয়। এই জন্য এক্স এক্সিস বরাবর মানগুলোকে বলা হয় স্বাধীন চলক। এখানে স্বাধীন চলক হলো টি, আর তার উপর নির্ভরশীল করে পরিবর্তন হচ্ছে কার মান? ভি এর মান। অধীন চলক হচ্ছে ভি। তো এরা যেহেতু পরস্পর সমানুপাতিক এবং ধরে নিচ্ছি যে আদিবেগ 0, তার মানে এই মূলবিন্দুগামী সোজা একটা গ্রাফ আমরা পাবো। এবং এই গ্রাফটার ঢাল মানে কি, এক্স এক্সিস বরাবর একটা মান, ওয়াই এক্সিস বরাবর একটা মান নিব এবং তার রেশিও নিব। এক্স এক্সিস বরাবর মান নেওয়া মানে আমরা টি এর মান পাবো, ওয়াই এক্সিস বরাবর মান নেওয়া মানে আমরা ভি এর মান পাবো। আলটিমেটলি সেটা নির্দেশ করবে কাকে? ত্বরণ এ কে। এবং যেহেতু ত্বরণের মানটা একই হারে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এটাকে আমরা বলছি সমত্বরণ। ঠিক আছে, তো
তো সমত্বরণের ক্ষেত্রে তাহলে যদি বলা হয় যে ভি সমান ইউ প্লাস এটি সমবেগে সমত্বরণের ক্ষেত্রে আদিবেগ স্থির অবস্থা থেকে কোনো বস্তু যাত্রা শুরু করলো, তার জন্য এই গ্রাফটি অঙ্কন করো, এই ইকুয়েশনটির গ্রাফ অঙ্কন করো। ভি সমান ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটির গ্রাফ কীরকম হবে প্রশ্ন আসলে, তাহলে আমরা এই গ্রাফটা পাবো বেগ বনাম সময় লেখচিত্র হিসেবে। ঠিক আছে, এখন যদি আদিবেগ শূন্য না হয়ে আদিবেগের একটা নির্দিষ্ট মান থাকে, তাহলে একটু আগে যেরকম বলেছিলাম গ্রাফটা কী দাঁড়াবে, আদিবেগের একটা মান থাকা মানে সেটি মূল বিন্দু থেকে যাত্রা শুরু না করে একই রকম স্ট্রেট লাইন, কিন্তু দেখো গ্রাফটা শুধুমাত্র পরিবর্তন কি হচ্ছে, যেহেতু এখানে একটা আদিবেগ থাকছে, আদিবেগের মান শূন্য হচ্ছে না, এই মানটা থাকছে তার আদিবেগের জন্য, এবং একটা আদিবেগ নিয়ে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে সময় সাপেক্ষে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে, মন্দন হচ্ছে না। ঠিক আছে, আর যদি বলা হয় যে মন্দন হচ্ছে, যেমন ভি সমান ইউ প্লাস এটি যদি হয় ত্বরণের জন্য ইকুয়েশন, তাহলে মন্দন মানে কি ত্বরণ হ্রাস পাওয়া, সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ভি সমান ইউ মাইনাস এটি, ত্বরণটা নেগেটিভ ত্বরণ হবে। তাহলে এইটার গ্রাফটা কীরকম হবে, জাস্ট ভি সমান ইউ প্লাস এটির গ্রাফটা যেরকম হয়েছিল তার উল্টা, এক্ষেত্রে ইউ সমান যদি 0 হয় এই গ্রাফটা হবে এরকম, এটা রিপ্রেজেন্ট করছে মাইনাস এ মন্দনকে। ঠিক আছে, এক্স এক্সিস বরাবর টি, ওয়াই এক্সিস বরাবর ভি। আর মন্দনের ক্ষেত্রে কিন্তু আদিবেগ থাকার কোনো ব্যাপার নেই, কারণ মন্দন মানে কি একটা বেগের নির্দিষ্ট মান যাওয়ার পরে সেই মানটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, বেগের একটা নির্দিষ্ট মান পেয়ে সেখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে এটা বেগের একটা মান আছেই। তো এখানে আদিবেগ শূন্য হওয়ার কোনো কন্ডিশন নেই, এজন্য সমত্বরণের ক্ষেত্রে আমরা যেমন এই গ্রাফটা পাচ্ছি আদিবেগ শূন্য না হয়ে কিছুটা ওপর থেকে হচ্ছে, বা একটা গ্রাফ পাচ্ছি আদিবেগ শূন্য ধরে, কিন্তু সমমন্দনের ক্ষেত্রে একটা গ্রাফ পাবো যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বেগ থেকে আস্তে আস্তে কমতে থাকবে, কখনোই আদিবেগ শূন্য হবে সমমন্দনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ঠিক আছে, এটা গেল ত্বরণের ক্ষেত্রে বা সমমন্দনের ক্ষেত্রে একই হারে বেগটা বৃদ্ধি পাওয়া বা একই হারে বেগটা হ্রাস পাওয়া। ঠিক আছে, এটা বলছি সমমন্দন, বা অর্থাৎ ত্বরণ হোক বা মন্দন হোক সেটা সমান হারে হচ্ছে, কিন্তু এরকম না হয় যদি হয় অসম বেগ, অসম ত্বরণ বা অসম মন্দন, সেক্ষেত্রে কি গ্রাফটা কীরকম হবে, অসম ত্বরণ, অসম ত্বরণ যদি বলি তার জন্য তাহলে গ্রাফটা কী দাঁড়াবে, আমরা একটু আগে যে বেগ সময় লেখচিত্র দেখেছিলাম সেখানে অসম বেগ যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই সমত্বরণের গ্রাফ যা তার সাথে কম্পেয়ার করলে অসম ত্বরণের গ্রাফটা একই হবে, যে সমত্বরণের স্ট্রেইট লাইন হলো না, সেটা না হয়ে একটা কার্ভড লাইন হবে, এবং এক্স এক্সিস বরাবর হবে টি, ওয়াই এক্সিস বরাবর হবে ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই লেখচিত্রের ঢাল আমাদেরকে নির্দেশ করবে, এই লেখচিত্রের ঢাল আমরা একটা বিন্দু ধরেও করতে পারি, অথবা একটা ছোট্ট ত্রিভুজ এঁকে, ত্রিভুজ বলতে কি এখানে এক্স এক্সিস বরাবর একটা মান নিচ্ছি, ওয়াই এক্সিস বরাবর মানটাকে এইভাবে নিতে হয়, ধরো এখান থেকে আমরা টি এর একটা ভ্যালু নিলাম, আর এই বরাবর ভি এর একটা ভ্যালু কনসিডার করলাম, মান তো থাকবে গ্রাফে কতগুলো, সেই দুইটা মানের রেশিও করলে আমরা পেয়ে যাব ত্বরণ। অসম ত্বরণের ক্ষেত্রে গ্রাফটা স্ট্রেট লাইন না হয়ে একটু কার্ভড হলো, এটা হতে পারে অসম ত্বরণের গ্রাফ, অসম ত্বরণে যদি সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে, আর যদি মূলবিন্দু থেকে শুরু না হয়ে একটু পরবর্তীতে গিয়ে বেগটা শুরু হলো, সেক্ষেত্রে হবে এরকম গ্রাফটা, অর্থাৎ এই ক্ষেত্রে সে আদিবেগের জন্য মান থাকবে এক্স এক্সিস বরাবর টি হবে, ওয়াই এক্সিস বরাবর ভি হবে। দেখো গ্রাফগুলোর দেখতে কিন্তু একই রকমই, তাহলে তোমাদের কনফিউশন হতে পারে, ধরো একটা প্রশ্নে জাস্ট এরকম একটা গ্রাফ দেওয়া হলো, এটি ত্বরণের গ্রাফ না বেগের গ্রাফ, সেটা আইডেন্টিফাই করবে কিভাবে, সেটা আইডেন্টিফাই করবে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর ভেরিয়েবল দেখে। এই গ্রাফটার চিত্র
বেগের জন্য যা ত্বরণের জন্য একই, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর টি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, মানে ভি বাই টি মানে ত্বরণ বোঝাচ্ছে, তার মানে এই গ্রাফটা ত্বরণেরই গ্রাফ। একটু আগে বেগের গ্রাফ দেখেছি, এক্স অ্যাক্সিস বরাবর টি থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর এস থাকে, সেটা দেখে এস বাই টি দেখে আমি বুঝে নিব সেটা বেগের গ্রাফ, যদিও গ্রাফের চেহারা দেখতে একই রকম, কিন্তু এই ভেরিয়েবল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই গ্রাফটা ত্বরণের জন্য বলা হচ্ছে না বেগের জন্য বলা হচ্ছে। তো এটা গেল অসম ত্বরণে যদি বেগ বৃদ্ধি পায়, বেগ যদি সময়ের সাথে সাথে বাড়ে। আর যদি অসম ত্বরণে অসম মন্দন হয়, ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি পাওয়া, আর মন্দন মানে হলো বেগ হ্রাস পাওয়া। অসম মন্দনের জন্য গ্রাফটা আমরা কীরকম পাবো, জাস্ট ত্বরণের যে গ্রাফটা পেলাম তার উল্টা হবে জিনিসটা, অর্থাৎ একটা নির্দিষ্ট মান থেকে আস্তে আস্তে সেটা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, বেগ থাকবে, এপাশে তো সময় থাকবে, একটা নির্দিষ্ট বেগ থেকে সময়ের সাথে সাথে বেগের মানটা হ্রাস পেতে পেতে শূন্যর দিকে আসবে, সেটাকে আমরা বলবো অসম মন্দন। ত্বরণ নয়, এটা হবে অসম মন্দন। আর এই লেখচিত্রের ঢাল আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, এই লেখচিত্রে যে কোনো একটা বিন্দু ধরে, ধরো এ যে কোনো একটা বিন্দু ধরলাম, এ বিন্দুর জন্য ভি ওয়াই এক্সিস বরাবর মান কত, আর এক্স এক্সিস বরাবর এর একটা মান থাকবে, এই দুইটা মানের রেশিও যদি আমরা করি তাহলে এই লেখচিত্রে আমরা ঢাল পেয়ে যাব, এবং এটা হচ্ছে অসম মন্দনের জন্য। তো তোমরা ইকুয়েশনগুলো যদি বুঝে একটু খেয়াল করে প্র্যাকটিস করো জিনিসগুলো, তাহলে আশা করি ভুলবে না জিনিসগুলো এবং সমস্যা হবে না। বিশেষত এই বেগ সময় এবং দূরত্ব সময়, অর্থাৎ বেগের এবং ত্বরণের লেখচিত্রগুলোই বারবার আসে, বিভিন্ন বোর্ড এক্সামে তো আসেই, তারপরে তোমরা যখন ভার্সিটি পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রেও কিন্তু এই গ্রাফগুলো আসে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ যদি বলতে চাই, প্রশ্নটা আমি প্রথমে একটু লিখি, তারপর তোমাদের জন্য বোঝাটা সহজ হবে আশা করি। দেখো, একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু গ্রাফ রিলেটেড বিষয়টা আমরা পড়ছি, গ্রাফ নিয়ে একটা ছোট প্রশ্ন বলছি যে একটি গাড়ি স্থির অবস্থা, এখানে পয়েন্টগুলো একটু নোট ডাউন করবে। প্রথমে বলছে স্থির অবস্থা থেকে সমবেগে যাত্রা শুরু করলো, কিছু দূর গিয়ে গাড়িটি সমমন্দনে থামতে লাগলো, বেগ বনাম সময় অর্থাৎ ভি বাই টি সময় লেখচিত্র আঁকতে হবে। প্রথমে কন্ডিশন হলো আমরা পেয়ে গেলাম কাট লেখচিত্র আঁকবো, ভি বাই টি, এক্স এক্সিস বরাবর টি, ওয়াই এক্সিস বরাবর ভি হবে। প্রথমে কি বললো স্থির অবস্থা থেকে, তার মানে শুরু হবে গ্রাফটা কোথা থেকে, বুঝে গেলাম যে আমরা মূলবিন্দু থেকে হবে, এবং সমবেগ যেহেতু বলছে স্থির অবস্থা থেকে সমবেগে বলা মানে সেটা গ্রাফটা মূলবিন্দু থেকেও হতে পারে বা একটা নির্দিষ্ট মান থেকেও হতে পারে। এখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো মানে সে একটা নির্দিষ্ট মানে আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ঠিক আছে, বাড়তে শুরু করার পরে কিছু দূর গিয়ে গাড়িটি কী করতে লাগলো, আবার সমমন্দনে থামতে লাগলো। আর প্রশ্নে যদি বলা থাকে স্থির অবস্থা থেকে সমবেগে একটি নির্দিষ্ট মানে যাত্রা শুরু করলো, একটা নির্দিষ্ট মানে ধরো এই কথাটা বলে দিল স্থির অবস্থা থেকে সমবেগে একটি নির্দিষ্ট মানে, তাহলে আমরা সমবেগে একটা নির্দিষ্ট মানের জন্য যে গ্রাফটা সেটা বলেছিলাম কি একটা নির্দিষ্ট মানে স্থির থাকবে, সেই মানটা ভ্যারি করবে না। ঠিক আছে, এরকম হবে গ্রাফটা। যাত্রা শুরু করলো, কিছু দূর গিয়ে গাড়িটি সমমন্দনে থামতে লাগলো। যদি প্রথম শুধু সমবেগের কথাটা বলি এবং স্থির অবস্থা থেকে যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিছু দূর গিয়ে গাড়িটি কী করলো, সমমন্দনে থামতে শুরু করলো। সমত্বরণে যদি এইভাবে বাড়ে বা সমবেগে এইভাবে যায়, মন্দন মানে মন্দনের গ্রাফটা আমরা কীরকম দেখেছিলাম, জাস্ট উল্টা হয়, নেগেটিভ হয়। বা যদি এই চিত্রের জন্য বলি যে একটা নির্দিষ্ট মানে সে যেতে লাগলো, যাওয়ার পরে কিছু দূর গিয়ে এবার মন্দনের লেখচিত্রটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম কীরকম হয়, একটা নির্দিষ্ট মান থেকে আস্তে আস্তে কমতে থাকে। তো গ্রাফটা হবে এরকম, এই অংশটা হবে মন্দনের জন্য, আর এই অবস্থাটা হবে প্রথমে যে সমবেগে যাত্রা শুরু করলো তার জন্য। ঠিক আছে, তাহলে
এইরকম গ্রাফগুলো তোমাদের আসে বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, এবং তোমাদের যেটা বললাম একটু আগে, ভার্সিটি এক্সামগুলো, ভর্তি এক্সামগুলো, সেখানে আসে প্রচুর গ্রাফ। এই রিলেটেড প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে থাকলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, এবং সেটা প্র্যাকটিস করতে করতে গ্রাফ রিলেটেড যে কোনো প্রশ্নেরই তোমরা উত্তর দিতে পারবে। তো এই জিনিসগুলো বইতে অনেকগুলো বিষয় একসঙ্গে বলা হয়েছে এবং একটু কনফিউজিংও ব্যাপারগুলো। ইকুয়েশন ধরে যদি আজকের ক্লাসে যা যা বললাম এই জিনিসগুলো মোটামুটি একটু প্র্যাকটিস করো বইয়ের সাথে মিলিয়ে, আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো এই গেল আজকের ক্লাস রিলেটেড বা চ্যাপ্টার 3 রিলেটেড কথাবার্তা। কিন্তু বলেছিলাম যেহেতু নেক্সট কুইজ তোমাদের ফিজিক্স কুইজটা রয়েছে ইন হাউস, তো দুইটি চ্যাপ্টারের কথা বলা হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ, এবং সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর। তো সৃজনশীল অংশে ভেক্টর চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, এই অংশের সৃজনশীল ম্যাথের জন্য ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো করে একটু ফলো করবে, এবং ক খ যে প্রশ্ন আছে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক, সেটার জন্য চ্যাপ্টার 1 and 2 দুইটাই পড়তে হবে। ভৌত জগৎ, পরিমাপ এবং ভেক্টর, এই দুটো থেকেই একটু কম্পেয়ার করে পড়বে। যে বিষয়গুলো ক্লাসে বলা হয়েছে সেগুলো প্র্যাকটিস করলেই হবে। আর যেহেতু একটা থাকছে সৃজনশীল প্রশ্ন, আর একটা হচ্ছে তোমাদের 10 নম্বরের এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর দেওয়ার ব্যাপারটা, তো সেটারও রেশিও সমান সমান দুইটা চ্যাপ্টার থেকে থাকবে, কাজে দুইটা চ্যাপ্টারই পড়তে হবে যদি ভালো নাম্বার পেতে চাও। প্রথম পরীক্ষা কলেজের একটু খেয়াল করে দিবে। সৃজনশীল ম্যাথের অংশের জন্য যেটা বললাম, ভেক্টর চ্যাপ্টারটা খুব বেশি ভালো করে পড়বে। আর তোমাদের ওয়ান ওয়ার্ডের জন্য পুরো বইটা তো পড়বে, পাশাপাশি চ্যাপ্টারের শেষে কিছু বইতেই কিছু তোমাদের চ্যাপ্টারের শেষে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, আবার সারসংক্ষেপ একটা বিষয় আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে। এই অংশগুলো ভালো করে দেখবে ভালো নাম্বার পাওয়ার জন্য। আর প্রশ্নের উত্তর যেটা উইদিন 5 মিনিটসের মধ্যে ছবি পাঠানোর কথা, সেটা লিঙ্ক তো দিয়ে দিব তোমাদেরকে, আমার এবং স্যারের যে প্রোফাইলে, সেটা তোমরা পাঠাবে। কোন লিঙ্কে পাঠাবে সেটা বলবো। একই প্রসিডিউরে তোমরা যে ডেমো টেস্ট দিয়েছো অলরেডি, কিংবা অলরেডি দুটো এক্সাম দিয়েছো, সেই একই নিয়মেই পরীক্ষা শেষ হওয়ার উইদিন 5 মিনিটসের মধ্যে ছবিটা তুলে ঝটপট সেটা সেন্ড করবে। ঠিক আছে, এই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করবে। আগে থেকে কিছু ডেটা, দ্যাট মিনস এমবি মোবাইলে রাখবে। যাদের ওয়াইফাই আছে ওয়াইফাই পাঠাবে, বা ডেটা ইউজ করে সেটা পাঠাবে। তো এই হলো পরীক্ষা রিলেটেড ব্যাপার। এবং যেহেতু ফিজিক্স এক্সাম, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, কোনো এক্সট্রা কথা লেখার প্রয়োজন নেই। টু দ্য পয়েন্ট যা জানতে চাওয়া হয় সেটাই অ্যান্সার করবে। তো বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং ইন হাউস টেস্ট ফর ফিজিক্স, ফর দ্য ফিজিক্স সাবজেক্ট, অ্যান্ড হোপ ইউ উইল অল বি সেফ, এবং অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।